আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে। আমি নাজমুল আশরাফ। কেন্দ্র দখল, গোলাগুলি, বোমাবাজি, ভোট বর্জন এবং নানান অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন। নির্বাচন কমিশনের দাবি ভোট সুষ্ঠু হয়েছে, আর আওয়ামী লীগ বলছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা অভিযোগ তুলছে বিএনপি। এমন একটি চিত্রকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনে সংঘাত, সহিংসতা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং নাগরিক সংহতির সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান শরীফ। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। মাত্র দুদিন আগে যে নির্বাচনটি হয়ে গেছে, পৌরসভা নির্বাচন ধাপে ধাপে হচ্ছে, চতুর্থ ধাপের যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে সহিংসতা হয়েছে, একজন মারা গেছে এবং সেটি ফলাফল আমরা জানি, যেহেতু দুদিন আগেই হয়েছে। 55টি পৌরসভা নির্বাচনে ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন 48টি পৌরসভায়, বিএনপি একটিতে, স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 4টিতে এবং অনিয়ম, হাঙ্গামা, অঘটনের কারণে 2টি পৌরসভার ফলাফল স্থগিত রাখা হয়েছে। বলা যেতে পারে মানে একচেটিয়া আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়। সেই নির্বাচন নিয়ে যেই অভিযোগ, পৌরসভার এর আগের ধাপের যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও একই রকমের অভিযোগ ছিল, কিন্তু সামগ্রিকভাবে কতগুলো পৌরসভাতে কতগুলো ঘটনা ঘটেছে, কতটা কেন্দ্রে ঘটেছে, সেই হিসাব করতে গেলে হয়তো বলা যেতে পারে মোটা দাগে যে সুষ্ঠু স্বাভাবিক হয়েছে, কিন্তু এই জায়গায় এই ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে। এর আগে আমরা জানি যে চট্টগ্রামে আপনার সিটি কর্পোরেশন নির্বাচনে 2 জন নিহত হয়েছিল। ফলে যে কোনো প্রাণহানি যে কোনো নির্বাচনের জন্য নিশ্চয়ই খুব দুঃখজনক। আবার এটাও ঠিক, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে এই সহিংসতা হয়ে থাকে। বাংলাদেশে একসময় ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এসব নির্বাচনে অনেক বেশি সহিংসতা হতো, সেই তুলনায় এখন অনেক কম। কিন্তু এটা নিয়ে স্বস্তির কিছু নাই। আমরা চাই শতভাগ শান্তিপূর্ণ হোক, কোনো অভিযোগ না থাকুক, কারো প্রাণহানি না ঘটুক। আমরা আজকের এই চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যেসব অভিযোগ এবং আরও এক দফা নির্বাচন বাকি আছে পৌরসভার, সেটিকে সামনে রেখে আলোচনা করতে চাই। আলোচনাটা শুরু করতে চাই জনাব রাশেক রহমান আপনাকে দিয়ে। প্রত্যেক ধাপেই কিন্তু একই রকম অভিযোগগুলো আসছে এবং কিছু কিছু ঘটনা ঘটছে, হাঙ্গামা হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, ইভিএমে ভোট হচ্ছে, সেই মেশিনও আপনার ছিনতাই হয়ে যাচ্ছে, বাইরে নিয়ে যাচ্ছে এবং অভিযোগ তো আছেই পাল্টাপাল্টি। তারপর আমি যেটি বলছিলাম যে প্রতিটি ধাপে যতগুলো পৌরসভাতে নির্বাচন হচ্ছে তার কতটিতে হাঙ্গামা হচ্ছে বা কতটির বিরুদ্ধে অভিযোগ নাকি সবগুলোর বিরুদ্ধে অভিযোগ, সেটি আলাদা এক বিতর্ক। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যা কিছু হচ্ছে সেটার দায় নিশ্চয়ই আপনি বলবেন নির্বাচন কমিশনের। আমরা জানি বাংলাদেশের নির্বাচন কমিশনার বাংলাদেশ সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করে, প্রশাসন নির্বাচন কমিশনের হুকুমে কাজ করার কথা না, আছে নির্বাচন কমিশনের হুকুম দেওয়ার শক্তি, সামর্থ্য, সাহস, যদিও সাংবিধানিক ক্ষমতা আছে। ফলে প্রশাসনও দেখা যায় কোনো না কোনোভাবে সরকারের পক্ষে, সরকারি দলের পক্ষে কাজ করে। এই অভিযোগগুলো হরহামেশাই আছে। চতুর্থ ধাপের নির্বাচনের যেই ফলাফল এবং যেই ঘটনাগুলো সংক্ষেপে বললাম, আপনি সরকারি দলের একজন নেতা হিসেবে কতটা সন্তুষ্ট? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি যেই সমস্যাগুলোর কথা উল্লেখ করেছেন সেখানে সন্তুষ্টি আমি খুঁজছি না। আমার শুরুটা হবে এইভাবে যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা বা কোনো গোলযোগকে আমি যেমন সমর্থন করি না, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সমর্থন করেন না। এবং এই গোলযোগগুলোকে কেন্দ্র করে কোনো ব্যক্তি যদি দুর্ভাগ্যজনকভাবে নিহত হন বা আহত হন, এই একই ঘটনা যাতে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে সেটাই আমি আশা করছি, কামনা করছি। আমি আসছি। যে আমরা আগের পৌরসভা নির্বাচনগুলোতে এমনকি সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী যাদেরকে আমরা বলি বা যারা মনোনয়ন না পেয়ে দাঁড়িয়েছেন, সোজা কথা একই দলের ভিতরেই বিরোধগুলো হচ্ছে, তার কারণে সহিংসতা হচ্ছে, হাঙ্গামা হচ্ছে। সেই দায়িত্ব তো সরকারি দলকে নিতেই হবে। না, আপনি আমাকে একটু নিরবিচ্ছিন্নভাবে সিন্ডেজবাজি বলতে দেন, তাহলে হয়তো আমি বলতে পারবো। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে কি, দেখেন বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনের যে ইতিহাস, এটা কিন্তু আমাদের সংসদ নির্বাচনের থেকেও প্রাচীন। অর্থাৎ বাংলাদেশের 100 বছরের কাছাকাছি সময় ধরে কিন্তু স্থানীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে। এবং আপনি অনুষ্ঠানের প্রারম্ভে যে কথাটা বলেছেন ওটাই যথার্থ, যে স্থানীয় সরকারের নির্বাচনের ইতিহাস যদি বিশ্লেষণ করেন তাহলে যেই পরিমাণ সংঘর্ষ, সহিংসতা
সূচনা লগ্ন থেকে ছিল সেই তুলনায় অনেক কমে গেছে। তবে আমি এই দেশের একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে একটি বৃহৎ দল, বাংলাদেশের সর্ববৃহৎ মহৎ স্বাধীনতার দল বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে বলতে চাইছি যে একে কমানোর ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার জায়গা, সেই জায়গায় আমরা বদ্ধপরিকর, সংকল্পবদ্ধ। এই জায়গাটা প্রথমে পরিষ্কার করা দরকার। তবে দেখেন, বৈশ্বিক একটা তো ব্যাপার আছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনোদিন কোনো নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বা সংঘর্ষের কথা আপনি শুনেননি, সেই মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে 2021 সালে কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সময়ে তাদের রাজধানী ওয়াশিংটন ডিসি ক্যাপিটল হিল, যেটা তাদের সংসদ বলে আখ্যায়িত করা যেতে পারে, সেই জায়গায় মৃত্যুর ঘটনা ঘটে গেছে। অর্থাৎ আমি এই ঘটনা কেন উল্লেখ করছি, একদিকে যেখানে সহিংসতা ছিল না সহিংসতা দেখা দিচ্ছে, আর যেই বাংলাদেশে তীব্র সহিংসতা ছিল সেই সহিংসতা কমেছে, এটা পরিসংখ্যান দিয়ে প্রমাণ করা সম্ভব। এখন ঘটনা হচ্ছে এই যে আপনি বললেন যে আমাদের নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, প্রশাসন সরকারের আজ্ঞাবহ, এটার আমি একটু দ্বিমত করতে চাই। এভাবে স্থানীয় সরকার নির্বাচনের যে সহিংসতা, এর দায় যদি আপনি এককভাবে নির্বাচন কমিশনকে দেন বা প্রশাসনের হাতে দেন, তাহলে আপনি কোনোদিন এই সহিংসতা দূর করতে পারবেন না। সহিংসতার দায় আমাদেরকে নিতে হবে, আমরা যারা অংশগ্রহণ করছি। অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনকে আপনি খুবই যদি নিবিড়ভাবে বিশ্লেষণ করেন, আপনি দেখবেন এই নির্বাচনটি দুটি পর্যায়ে, দুটি স্তরে হয়ে থাকে। অর্থাৎ এখানে যেমন পৌরসভার চেয়ারম্যান আছেন, তার সাথে কাউন্সিলর পদপ্রার্থী আছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যখন নির্বাচন হয়, সেখানে মেম্বার মহোদয়দের নির্বাচনের একটি জায়গা থাকে। সিটি কর্পোরেশনের মেয়র যখন হয়, আবারও কিন্তু কাউন্সিলর বা কমিশনার। যেটা হচ্ছে, আপনি এই সহিংসতার তথ্যগুলোকে যদি একসাথে করেন, সেই ক্ষেত্রে মূল যেই প্রার্থী তাকে কেন্দ্র করে যত না সহিংসতা, ছোট ছোট আকারে যে নির্বাচনগুলো একই সাথে যুগপৎ ভাবে হচ্ছে, সেখানে মানে সহিংসতার হার অনেক বেশি। কাউন্সিলর মাধ্যমে বেশি হচ্ছে। আপনি এখন প্রশ্ন করতে পারেন, কাউন্সিলর প্রার্থীরা তো বেশিরভাগই নাজমুল ভাই, আপনার দলের এবং তার প্রতিপক্ষ। নাজমুল ভাই, প্রথম কথা হচ্ছে আমি মেঠো রাজনীতি করি, সুতরাং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ওয়ার্ড পর্যায়ে যখন ওয়ার্ড কমিশনের নির্বাচন হয় বা মেম্বারের নির্বাচন হয়, সেখানে আমার দল বলে কোনো কথা থাকে না। সে পারিবারিক দ্বন্দ্ব, প্রতিবেশী, বন্ধু, আত্মীয়তার মধ্যে দিয়ে ওই নির্বাচন হয়, এবং সেখানে ইগো যেই শব্দটা, এটা এত বড় একটা রোল প্লে করে, সেখানে প্রাণহানি হওয়া স্বাভাবিক কিছু নয়, কিন্তু এটার মধ্যে বন্ধ করতে হবে। এই জন্য আমি বলেছি যে খুব সহজে প্রতি কথায় আপনি ইলেকশন কমিশনের উপর দায় দিয়ে দিলেন, সরকারের উপরে দায় দিয়ে দিলেন, কিন্তু এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক ব্যাপার, বৈজ্ঞানিকভাবে সমাজ বিজ্ঞানে এটাকে বলা হয় একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক এফেয়ার, অর্থাৎ মানুষের স্বভাব প্রকৃতির সাথেও কিন্তু একটা পন্থা বা প্রক্রিয়ার একটা সম্পর্ক আছে, এটা কেমন চলবে। সুতরাং আপনি খুব ভালো আইন তৈরি করে দিলেন, খুব ভালো অস্ত্র দিলেন, সরঞ্জামাদি দিলেন, যোগাযোগের মাধ্যম দিলেন, কিন্তু মানুষটি ভিতরে বড্ড খারাপ, মানুষটি ভিতরে বড্ড নিষ্ঠুর, মানুষটি ভিতরে আইনের প্রতি সম্মান দেখাতে চান না, তাতে করে কিন্তু কোনো সিস্টেম আপনি দাঁড়া করাতে পারবেন না। বাস্তবতা হচ্ছে, যখন আপনি ওয়ার্ড পর্যায়ে নির্বাচনে চলে যাচ্ছেন, সেখানে তীব্র আঞ্চলিকতা কাজ করে। আপনি গ্রামে আসুন, আমি বিশ্বাস করি, দায়িত্ব নিয়ে বলছি, এটা আমি আপনাকে প্রমাণ করে দেখাতে পারবো। এবং আজকে আপনার অনুষ্ঠানের দর্শক যারা দেখছেন, যারা গ্রামে অবস্থান করছেন, ইউনিয়ন পর্যায়ে অবস্থান করছেন, অথবা পৌরসভা যেগুলো সেখানে যারা অবস্থান করছেন, তারা কিন্তু আমার সাথে একমত। স্থানীয় ফ্যাক্টরস, স্থানীয় ফ্যাক্টরস, অ্যাবসলিউটলি। একজনের সাথে আরেকজনের 10 বছর আগে জমি নিয়ে বিরোধ হয়েছে, লাঠিসোঁটা নিয়ে মারামারি হয়েছে, সেই বাড়ির ভিতর থেকে দেখা গেল দুজন মেম্বার পদে দাঁড়িয়েছে, দুজন কমিশনার দাঁড়িয়েছে। এখন সেখানে ভাই আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাই, সেখানে ভাই জাতীয় পার্টি নাই, সেখানে হচ্ছে কে বেশি প্রভাবশালী, কে বেশি শক্তিশালী। হ্যাঁ, এটা তো ঠিক, আমরা বুদ্ধিমান, আমরা চতুর, সুতরাং সুযোগ পাওয়া মাত্রই আমরা দেখাতে চাই যে আমরা সরকারের সাথে আছি, অথবা শক্তিমান কারোর সাথে আছি। যেমন ধরেন, এখানে একটা উদাহরণ এভাবে দিতে চাই, আপনি জানেন যে গণমাধ্যমে বিভিন্ন সময় শাহেদ, যে আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিভিন্ন রকম তঞ্চকতামূলক কাজ করে বেরিয়েছিল, শাহেদের পাশাপাশি কিন্তু দেখেন আবার বিএনপি থেকে কিন্তু একজন ব্যারিস্টার, উনি হয়তো জানে যে পারভেজ না কি নাম, সেও কিন্তু একই কাজ চালিয়ে গিয়েছিল। মানুষ আশ্রয় খুঁজে, কেউ আওয়ামী লীগে আশ্রয় খুঁজে পাওয়ার চেষ্টা করছে, পাচ্ছে কি পাচ্ছে না সেটা বিচার্য, আবার কেউ বিএনপিতে গিয়ে আশ্রয় খুঁজে পাওয়ার চেষ্টা পাচ্ছে কি পাচ্ছে না বিচার্য। সেই শাহেদ, সেই পারভেজের সংখ্যা কিন্তু কম। কিন্তু আমি যেটি বলছিলাম আশিক ভাই, সেটি হচ্ছে যে স্থানীয় নির্বাচনে আপনি যেটি বলছেন যে কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে বিরোধ বেশি, কিন্তু সেই মানুষগুলো দলীয় মনোনয়ন তো মেয়র পদে দেওয়া হচ্ছে, কিন্তু কাউন্সিলর পদের যে মানুষগুলো স্থানীয়ভাবে চেনে কারা বিএনপি করে, কারা আওয়ামী লীগ করে, সেখানে গণমাধ্যমের রিপোর্ট হচ্ছে বেশিরভাগ সংঘর্ষের ক্ষেত্রে আওয়ামী লীগের। আচ্ছা, আমি গণমাধ্যমকে এখানে চ্যালেঞ্জ করতে বসি না, আমি শুধু বলতে চাচ্ছি, প্রথম কথা, পৌরসভা নির্বাচনে মেয়র পদে ইন টোটাল সর্বমোট কতজন প্রার্থী, এটা আপনি আমলে নেন, এবং কমিশনার বা কাউন্সিলর পদে কতজন প্রার্থী, এটা আপনি দলমত হিসাবে নেন,
নেওয়ার পরে কতগুলো সংঘর্ষ হয়েছে এটাকে আপনি তুলনায় আনেন, আপনি দেখবেন ওই অনুপাতটা সংখ্যাটা কম। দেখাতে শুধু তাই চাইবেন। না, হ্যাঁ, হ্যাঁ। এটাই তো আপনাকে বলছি যে 12 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যিনি আসলে মনে প্রাণে আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগকে দুই চোখে দেখতে পারেন না, তিনিও তারাও এখন এসে আওয়ামী লীগ আওয়ামী লীগে করেন। ঢুকছে, হ্যাঁ। সুতরাং গণমাধ্যমের এই রিপোর্টটি হতে হবে নির্মোহ, জি। একেবারে ওই ব্যক্তির ইতিহাস ধরে আসছে। জি আশিক ভাই, আপনার কাছে আবার ফিরবো, কিন্তু ওই প্রশ্নের উত্তরটা আমি পাইনি, আশা করি ভবিষ্যতে পাবো। সেটা হচ্ছে যে যারা এই সহিংসতাগুলো করছে তারা যদি তৃণমূল পর্যায়ে আপনার দলের লোক হয়ে থাকে, তাদেরকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন, এটা শুনবো আপনার কাছে নিশ্চয়ই। জনাব শেখ রবিউল আলম, জাতীয় নির্বাচন যেটি আমাদের সবশেষ হয়েছে, সেটি নিয়ে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগ আপনার দল থেকে শুরু করে আরও অনেকেই করেন। সেই নির্বাচনে গ্রহণযোগ্যতা, সেই নির্বাচনে সব দলের সমান সুযোগ, সেই নির্বাচনে সুষ্ঠু হওয়া, তারপর আপনারা বলেন যে আগের রাতে হয়ে গেছে, আরও অনেক কিছু কিছু কিছু। সেই নির্বাচনের পরে ধাপে ধাপে আমরা অনেকগুলো উপনির্বাচন দেখেছি। আপনি একটি উপনির্বাচনের প্রার্থী ছিলেন ধানমন্ডিতে। এরপরে আমরা ধাপে ধাপে সিটি কর্পোরেশন, পৌরসভা নির্বাচন দেখছি। স্থানীয় নির্বাচনগুলোর যে চিত্র, আমি বলছি ভোটের হার, মানুষের অংশগ্রহণ, ভোটারদের উপস্থিতি, হাঙ্গামা এবং ফলাফল, তাতে করে কি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে। আপনি সূচনা বক্তব্যে অনেক প্রসঙ্গ নিয়ে আসছেন, যার ফলে আলোচনার খুব বেশি আছে বলে মনে হয় না। অনেক কিছুই দর্শকদের সামনে আপনি সঞ্চালক হিসেবেই তুলে ধরেছেন, ভালো লেগেছে আমার। কিন্তু বিষয়টা হলো কি, ধরেন এই যে নির্বাচনগুলি হচ্ছে, আপনি বলছিলেন যে আমাদের অভিযোগ, আমরা অভিযোগগুলি করে আসছি, অনেকজন অসঙ্গতির কথা আপনি তুলে ধরেছেন এবং বলছেন আমরা করে আসছি। আমার বিশ্বাস যে প্রখ্যাত সাংবাদিক হিসাবে, একটা প্রতিযশা সাংবাদিক হিসাবে আপনারও এগুলো জানা উচিত এবং দেখা উচিত। নিশ্চয়ই কম বেশি জেনেছেন এবং দেখেছেন আমাদের অভিযোগগুলি কেমন। একটা ক্রেডিবল নির্বাচন বাংলাদেশে এখন প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনটাকে ত্রুটি বিচ্যুতির মধ্যে রাখেনি, দখলে নিয়ে নিয়েছে। এবং এই দখল করছে কারা? যারা নির্বাচনটাকে ফেয়ার করার দায়িত্ব থাকে নির্বাচন চলাকালীন সময়। এই নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, সরকারি দল, এই তিনটি একাকার হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো পার্থক্য থাকছে না। যার ফলে ভোটার এবং অন্যান্য প্রার্থীর তাদের কোনো অধিকার নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে ফলাফল ঘোষণার ক্ষেত্রে তাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকছে না, অভিযোগের জায়গাও থাকছে না। কারণ দায়িত্ব নিয়ে নিচ্ছে হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনায় যারা জড়িত, তারাই সরকারি দলকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিচ্ছে। এবং এমন প্রতিযোগিতা, কোনো এলাকায় যদি সরকারি দলের প্রার্থী হেরে যায়, মনে হচ্ছে সরকারি দল যতটা বিব্রত হয় বা অনুশোচিত হয়, তার চেয়ে বেশি দায়িত্ব বা বিব্রত তারা হয়ে যায় যারা এই নির্বাচনের সাথে জড়িত। দুঃখর, কষ্টের এবং প্রশাসন আর নির্বাচন কমিশন, প্রশাসন, নির্বাচন কমিশন সহ নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে, সেরকম ইভেন কি কোনো ক্ষেত্রে আমি মিডিয়াতে থেকে বলতে বাধ্য হচ্ছি, মিডিয়াদের অনেক বন্ধুরা হয়ে গিয়েছে অনিয়মটাকেও জায়েজ করার জন্য না, নির্বাচন মোটামুটি বেশ ভালো হয়েছে, আগের চেয়ে সন্তোষজনক। কিন্তু বিভিন্ন রকমের যে কৌশলগত শব্দ ব্যবহার করছে। তথ্যগুলো কি আপনারা গণমাধ্যমে দেখতে পান? আমরা তো গণমাধ্যমে চোখে দেখতে পারলে তো ভালো লাগতো, কিন্তু আমরা এও দেখছি যে গণমাধ্যম তার যে দায়িত্ব রয়েছে সেটা পালনে ব্যর্থ হচ্ছে। যখন যেখানে যা ঘটছে, এতগুলো টেলিভিশন এবং দিনভর লাইভ করা হচ্ছে, প্রতিটা স্পটে, প্রতিটা কেন্দ্রে, প্রতিটা বুথে ঢুকে দেখানো হচ্ছে, তারপরে কি গণমাধ্যম এই বাস্তবতা না? গণমাধ্যমের এই মেগা একটা ম্যানেজমেন্টের সব জিনিস আনা সম্ভব না, কিন্তু দেখা যাচ্ছে গণমাধ্যমও যতটুকু দেখাচ্ছে সঠিক চিত্র আসছে না। আমি যেমন আপনাকে বলি, আমি উদাহরণ দিলে আপনি বুঝবেন। ধরেন একটা নির্বাচনের 4টি ধাপ মিনিমাম থাকা দরকার। একটা হচ্ছে যে যারা অংশগ্রহণ করেছে তাদের সমান অধিকার থাকা, সমভাবে প্রচার প্রচারণার একটা সুযোগ থাকা দরকার, হচ্ছে না। নির্বাচনের দিন অবাধে ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, হচ্ছে দেখছি না আমরা। তারপর হচ্ছে যে ভোটার যাকে ভোটটা দিল তার পক্ষে নিরপেক্ষভাবে ভোটটা গণনার দেখছি না। গণনা করার পর ফলাফল প্রকাশের যে স্বচ্ছতা, নিরপেক্ষতা, সেটা দেখা যাচ্ছে না। এই 4টি ধাপ ভোটাররা সন্তুষ্ট হতে পারছে না। ক্রেডিবল নির্বাচন আপনি কাকে বলবেন? আমরা ভোটার স্যাটিসফাইড হবে ভোট দিয়ে, প্রার্থীরা স্যাটিসফাইড হবে নির্বাচন করে, এই দুইজনকে তো রাজনৈতিক দল স্যাটিসফাইড হবে। আমি বলছিলাম যে দিনভর আমাদের 30-40টা টেলিভিশন চ্যানেল যখন ইলেকশন হয়, সারা দেশে সব কেন্দ্রে না হোক, মানে অন্তত বেছে বেছে হলেও বা যেখানে হাঙ্গামা হয় সেখানে যায়, সেখানে আমরা লাইন দেখছি অনেক বড় হচ্ছে, অনেকে আপনার সন্তুষ্টিকতা জানাচ্ছে, দু একজন অভিযোগও করছে। আমরা যদি এটাকে নমুনা হিসাবেও নেই বা সামগ্রিক চিত্র যা আমরা দেখলাম, ধরেন পৌরসভারই 4 দফা, তার আগে সিটি কর্পোরেশন, এর পেছনে যে আমি বলছিলাম উপনির্বাচন যেটিতে আপনি অংশ নিয়েছেন, তার আগের মূল নির্বাচন, ধাপে ধাপে কি তার কোনো উন্নতি হচ্ছে না? আপনি যদি আমাকে বলেন নির্বাচন ব্যবস্থাপনার কোনো উন্নতি হচ্ছে না, আপনি যদি এটা বলেন যে মাঝখানে উপনির্বাচনগুলিতে যে হারে ভোটার একবার বিমুখ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনের উপস্থিতিটা কিছুটা ভালো, কম্পারেটিভলি ভালো, হ্যাঁ, তো এখন এই ভালোটা কতটুকু ভালো সেটাও 20% ক্রস করছে না। সরকার 51%, কোনো কোনো সময় 61% দেখাচ্ছে, এখন সেটা কি
নির্বাচন কমিশনের দেখানো ভোট, নাকি আওয়ামী লীগের বন্ধুদের দিয়া ভোট, নাকি ভোটারের দেওয়া ভোট? সেখানে তো সন্দেহ থেকে যাচ্ছে, থাকছে না? এই যে আপনি বললেন যে গণমাধ্যমকে ভালো ভূমিকা রাখছে না, আমরা খুশি হতাম এই যে ধরেন আগের রাত্রে ভোট হয়েছে জাতীয় নির্বাচনে, গণমাধ্যম কি দেখলো? এখন আমি শেষ করে দিই আমার। ধরেন শত শত কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, নির্বাচন কমিশনের রেজাল্টের মধ্যে আছে, গণমাধ্যম কি দেখলো? হাজার হাজার কেন্দ্রে 95 থেকে 99.99% ভোট পড়েছে, গণমাধ্যম কি দেখলো? একটি দল বা ব্যক্তি যদি এরকম অভিযোগ করেন যেটার সপক্ষে কোনো তথ্য যুক্তি প্রমাণ বাস্তবতা গণমাধ্যম খুঁজে না পায়, সেক্ষেত্রে গণমাধ্যম কিভাবে দেখে? তখনই তো গণমাধ্যমকে ব্যর্থ বলতে হচ্ছে। এই কারণে তার মানে আপনি দেখেন, আপনি কল্পিত অভিযোগ করলেন, সেটা গণমাধ্যম প্রমাণ কেন করতে হবে, আপনি নির্বাচন কমিশনের ফলাফল দেখেন নাই? ফলাফলের মধ্যে শতভাগ ভোট আছে না? এই যে কুষ্টিয়াতে একটা কেন্দ্রে কতগুলি কেন্দ্রে শুনেন, গণমাধ্যম থেকে জেনেছেন কোথা থেকে? নির্বাচন কমিশনের ফলে না, ফলাফলের মধ্যে আছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে গণমাধ্যম তো নাজমুল নির্বাচনের পরের দিন দেখলো না, তো জাতীয় নির্বাচনে দেখলো না। এই যে আমি আপনাকে একটা কথা বলি, এই যে কতদিন আগে পৌরসভা নির্বাচন আপনার মনে আছে, কুষ্টিয়াতে শতভাগ ভোট পড়লো, রিপোর্ট এসেছে 13 জন ওখানে মারাই গিয়েছে, আরো কয়েকজন দেশের বাইরে থাকে ওই কেন্দ্রে পড়েছে। সব পৌরসভার সব কেন্দ্রে আমি বলছি, এটা কি যে কয়টা কেন্দ্রে গণমাধ্যম কি দেখলো? গণমাধ্যম তো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখছে, নাকি সরকারি দলের মুখপাত্র অথবা সরকারের প্রচারপত্র হিসেবে প্রচার করছে? পৌরসভার নির্দিষ্ট কেন্দ্র যদি নাম সহ বলতে পারেন আরো ভালো হবে। সেটি আপনি কি আপনার দলের মাধ্যমে জেনেছেন, না কোনো গণমাধ্যম থেকে জেনেছেন, নাকি আপনি সচক্ষে দেখে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, বাট গণমাধ্যম ব্যর্থ হয়েছে। আই এম রিয়েলি সরি, সামাজিক যোগাযোগ মাধ্যম কখনোই সংবাদ মাধ্যম না। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমি বলছি সামাজিক মাধ্যম শতভাগ ভোট পড়েছে কিনা, এইটা সামাজিক যোগাযোগ মাধ্যম সব সমস্ত থেকে আসছে কিনা, পরবর্তীতে গণমাধ্যম আনে এনেছে, কিন্তু গণমাধ্যমের যে দায়িত্ব ছিল পালন করেনি তো নাজমুল ভাই। সেখানে পরে আসছি রবিউল, আমি শুধু খালি একটা মানে প্রসঙ্গ রেখে যাই, সেটি হচ্ছে যে সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যম না, গণমাধ্যম না। সামাজিক মাধ্যমে যে যা খুশি দিতে পারে, সামাজিক মাধ্যমে 100টা বানর জিনিসও আসতে পারে, আবার 10টা ভালো জিনিসও আসতে পারে, শুদ্ধ জিনিস আসতে পারে, সেখানে বিচার্যের ব্যাপার আছে। ফলে সামাজিক মাধ্যমে আসলেই যে আমি এটাকে গ্রহণ করব সত্য হিসেবে, এই যে পৌরসভা নির্বাচনে শতভাগ ভোট পড়েছে কেন্দ্রে, এটা নিয়ে আপনি বিতর্ক করছেন, আপনার জানা নেই? আমি সেই বিতর্ক করছি না, আমি বলছি যে আপনি সামাজিক মাধ্যমকে আপনার সূত্র হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম আমার কাছে গ্রহণযোগ্য কোনো সূত্র না। আরে ভাই, আমাদের তো সামাজিক মাধ্যমে একমাত্র ভিত্তি, বাকিটা তো সরকারের আপনি যদি সামাজিক মাধ্যমকে সংবাদ মাধ্যমের বিকল্প ভাবেন, মিথ্যা প্রমাণ করেন, আমি দেখেন রবিউল ভাইয়ের যে ডিবেটটা, বিতর্কতা কোন জায়গায় পরাস্ত হচ্ছে, নিজেকে নিজে পরাস্ত করছেন কোথায়? দেখেন, গণমাধ্যমের ছেদ ধরতে গিয়ে বা গণমাধ্যমের সক্রিয়তার জায়গার প্রশ্ন তুলতে গিয়ে উনি একটা জায়গায় ভুলে যাচ্ছেন যে ওনার নিজের দলেরও তো একটা কাঠামো আছে, সংবাদ গ্রহণের, সংগ্রহের, একটা ইন্টেলিজেন্স গ্রহণের, রাইট? এখন যেই নির্বাচনটা তিনি বলতে চাইছেন রাতে হয়ে গেছেন, আমার তো পরিষ্কার মনে আছে বাংলাদেশের গণমাধ্যম শততে সকলে মিলে তার দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে গেছেন, গিয়ে জিজ্ঞাসা করেছেন নির্বাচন কেমন হয়েছে। তিনি দিনে দুপুরে জাজ্জল্যমান সত্যর মতো বারবার বলেছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে। এখন কথা হচ্ছে, যেখানে ওনার স্ট্রাকচারের উপর ওনার বিশ্বাস নাই, সেখানে আবার উনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ওনার একটা সূত্র এই ডিবেট আসলে আপনার সাথে করে খুব ফলপ্রসূ যে হবে এটা আমার মনে হচ্ছে না। মনে আপনার কাছে তো হবে না শেখ রহমান, না আমি বলছি আপনার কাছে তো এটা মনে হবে না। আপনি আপনার মহাসচিবের কথাকে মূল্য দেন, আমার মহাসচিবের কথা আপনি আবার বিকৃত করছেন, আপনি গণমাধ্যমকে মূল্য দেন না, গণমাধ্যম পক্ষপাতিত্ব করছে, মূল্য না। আমি জনগণের প্রত্যাশা পূরণ করছি না, জনাব শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আমি দুজনের কাছে অনেকগুলো প্রশ্ন করেছি, অনেকগুলো উত্তরও আমরা পেয়েছি। আপনি এই দুই দলের বাইরের অবস্থানে থাকা একজন ব্যক্তি এবং দল বা সংগঠনের পর্যবেক্ষক হিসেবে বলেন। আমার প্রথম প্রশ্ন ছিল যে যেটুকু হাঙ্গামা হচ্ছে, মৃত্যু হচ্ছে, অনিয়ম হচ্ছে, সেগুলোর বেশিরভাগের ক্ষেত্রে দেখা গেছে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী যে এখানে আওয়ামী লীগেরই অভ্যন্তরীণ বিরোধের কারণে এটা হয়েছে, ফলে দায়টা আওয়ামী লীগকে নিতে হবে। নির্বাচন কমিশন, প্রশাসন, তাদের দায় দায়িত্বের ব্যাপার তো আছেই। আর রবিউল ভাইয়ের কাছে আমার প্রশ্ন ছিল যে আমরা 18 সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে ধাপে ধাপে যত নির্বাচন দেখেছি, তাতে করে সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনগুলোর কিছুটা উন্নতি দেখি কিনা, আমি দুটো প্রশ্ন মিলিয়ে আপনার কাছে করতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং সহ আলোচকদেরকে ধন্যবাদ। এখানে পাল্টাপাল্টি বক্তব্য এবং যে যার অবস্থান থেকে কোট করছেন,
রাশিক ভাই বললেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের, আবার আমি যদি বলি না, আমি বিএনপির সাধারণ BNP সম্পাদক মহাসচিবের, আমি যদি বলি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই মির্জা কাদের, তিনিও আওয়ামী লীগের নেতা এবং তিনি কিন্তু এই সময়কালে বলে দিচ্ছেন যে বলা হয়েছিল ফলসহ গাছসহ নিয়ে আসা হয়েছে, এবং তিনি কিন্তু মিন করছেন যে রাতের নির্বাচন। আপনি যে প্রশ্নটি করেছেন স্থানীয় সরকার, হ্যাঁ, এই প্রক্রিয়ার সঙ্গে আপনার স্টেট মেকানিজমটা সরাসরি যুক্ত না, আপনি পাওয়ার চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, সেই কারণে আপনি কোনো কোনো জায়গায় কিছুটা সংযত হয়ে কাজ করার চেষ্টা করছেন। কিন্তু আপনি গত কয়েকটি নির্বাচন যদি দেখেন এবং একটার পর একটা যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলগুলো যদি দেখেন, তাহলে আপনি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগের মধ্যে বিজয় না, বিজয়ের নেশা একটা জিনিস, আর এটি এক রকমের আসক্তি হয়ে গেছে। আপনি যে সংখ্যাটা দিলেন, এই সংখ্যার মধ্যে আমি আওয়ামী লীগের নেতাকর্মীরাও কি বিশ্বাস করেন যে এই রকমের ফলাফল হওয়ার কথা? যদি হয়ে থাকে তাহলে আপনি ওই যে শরীয়তপুরের একজন প্রার্থীকে, স্বতন্ত্র প্রার্থী, তাকে পুলিশ দিয়ে তিনি গণসংযোগ করছিলেন, তখন তাকে এসপি ডেকে এনে পুলিশ ওসি ফোন করেছে, এসপির গাড়িতে করে আপনি ঢাকায় নিয়ে এসে 1.5 দিন তাকে আটকে রেখেছেন, একজন স্বতন্ত্র প্রার্থী। আপনার যদি বিজয়ের প্রবণতাটা যদি এত সামগ্রিক হয়ে থাকে, তাহলে একজন স্বতন্ত্র প্রার্থীকে তো ভয় পাওয়ার কথা নেই। আপনি সেই নির্বাচনটা আইনের মাস ব্যাস দিয়ে বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন? ওই জায়গাটিতে মানুষ মনে করে, ওই অঞ্চলের ভোটাররা মনে করে, এবং গণমাধ্যমে যে খবরগুলো এসেছে তার জিস যদি আমি খুঁজি, তাহলে দেখব যে ওই জায়গায় যদি ভোট হতো, ওখানকার যে এমপি প্রার্থী, তার যে মনোনীত প্রার্থী, তিনি জিততেন না বলে আপনি আইনের মারপ্যাচ দিয়ে নির্বাচনটা বন্ধ করে দিলেন। তার মানে হলো যে এই যে প্রক্রিয়াগুলো চলছে, এই প্রক্রিয়াগুলো ওই যে নির্বাচনে জেতা না, এখন এটি একটা আসক্তির পর্যায়ে চলে গেছে। যে কোনোভাবে সহিংসতার যে ব্যাপারটি বলছেন, সহিংসতা কমেছে। কেন কমেছে? কমেছে এই কারণে, আগের দিনগুলোতে যদি আপনি দেখতেন, তাহলে একটি জায়গায় আওয়ামী লীগের এখন একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিভাবে? তিনি নৌকা নমিনেশন মনোনয়ন পেয়ে, দলের মনোনয়ন পেয়ে তিনি দলীয় প্রতীকে নির্বাচন করছেন। আগে কিন্তু এটি ছিল না। এখন যে জায়গাগুলোতে এই যে বিদ্রোহের সংখ্যা, এটি কিন্তু খুব বেশি না, দু একটি জায়গায় একজন দুইজন দাঁড়ায়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন যে সরকারি দলের যিনি নমিনেশন পাচ্ছেন তিনি একমাত্র প্রার্থী। আপনি এই জায়গাগুলোকে ওপেন করে দেন, ওই জায়গায় আওয়ামী লীগের 7জন 5জন দাঁড়াক, সহিংসতার মাত্রা কোথায় যায় আপনি দেখবেন। সহিংসতা না হওয়ার মানে হলো ভোট কেন্দ্রে মারামারি, খুন, রক্তপাত না হওয়া, তার মানে যে ফেয়ার ইলেকশনটা হচ্ছে তা না। মানুষের স্থানীয় সরকার নির্বাচন, ওই যেটি বলেছি যে এই শান্তিপূর্ণ নির্বাচনেও তো কারচুপি হতে পারে। হ্যাঁ, কারচুপি হতে পারে। আবার শান্তিপূর্ণ নির্বাচন যতটুকু হয়েছে সেটা সুষ্ঠু হতে পারে। কিন্তু এই যে জায়গাটি শুধুমাত্র লাশের উপরে, শুধুমাত্র সংঘাতের উপরে কতগুলো মানুষ হাসপাতালে গিয়েছেন, ওটা দিয়ে বিচার করা যাবে না, এর ভিতরে আপনি করতে পারবেন না। আপনি যেটি দেখছেন, চোখের সামনে দেখছেন, যে নির্বাচনে আমরা আলোচনা করি যে ভোট কেন্দ্রে ভোটাররা যাচ্ছে না। কেন যাচ্ছে না? যাচ্ছে না এই কারণে, আপনি কিন্তু আওয়ামী লীগের যদি নেতাকর্মী ধরেন, তাদেরতে 45% ভোট আছে, এই ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না। কেন যাচ্ছে না? তারা কি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে? না। আপনি যদি দেখেন একের পর এখন যে বেড়েছে, রবিউল ভাই স্বীকার করলেন, আমরাও দেখেছি। হ্যাঁ, সেটি বাড়ার কারণ কি? স্থানীয়, হ্যাঁ, বাড়ার কতগুলো কারণ আছে। এটি হচ্ছে যে এই যে কমিশনার বা কাউন্সিলর যারা, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। সে তার আত্মীয় স্বজনকে, যে আত্মীয়টা আওয়ামী লীগের কর্মী, উপনির্বাচনের সময় মনে করে যে আমার প্রার্থীকে তো সরকার এমনিতেই জিতায় দিবে, নির্বাচন কমিশন আমার পক্ষে, ডিসিএস এসপি আমার পক্ষে, গতকাল রাত্রে তাড়া করে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি, সুতরাং আমাদের না গেলেও কোনো সমস্যা নেই। তারা কিন্তু নির্বাচন বয়কট করে না, তারা নির্বাচনের সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণ করে। উপনির্বাচনগুলোর কথা আমি বলছি, বিশেষ করে জাতীয় সংসদ। সে কিন্তু প্রার্থীর সাথে গণসংযোগ করে, সে কিন্তু মিছিল করে, ভোটার স্লিপ দেয়, কিন্তু ভোটের দিন যায় না, ঘুমায়। কেন ঘুমায়? সে মনে করে ইলেকশন কমিশন এবং গভর্নমেন্ট। স্থানীয় নির্বাচনে কিন্তু শরীফে দেখেছি যে এই প্রচারের পুরো সময়টাতে কিন্তু বেশ জমজমাট প্রচার আমরা দেখেছি, দুপক্ষেরই, দুদলেরই। আমি কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমি কয়েকটি নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটি হয় কেন? হয় হলো যে ছোট এলাকা, একজন আর একজন চেষ্টা করে, বাড়ির মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন 90-95 বছরের দাদি নানি তাকে কোলে করে নিয়ে যাচ্ছে, কারণ একটি ভোট যাতে নষ্ট না হয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে আপনি ওই চেষ্টাটা আপনি দেখবেন না, গেলে গেলাম, না গেলে গেলাম। আর এখন যে অবস্থা, তাতে আপনি ভোট না দিলেও চলবে। আপনার কাছে তৃতীয় পক্ষ হিসেবে একটা প্রশ্ন, যেটি বিএনপি বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ যে তারা নির্বাচনে অংশ নেয় শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনে যা যা কিছু করণীয় সেটা সংসদ থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত সেই কাজগুলো তারা করে না, যার কারণে তারা হেরে যায়।
আপনারা তৃতীয় পক্ষ হিসেবে এই অভিযোগের একটা বাস্তবতা জায়গায়- কতটুকু একটা জায়গায় দেখেন? আপনি একটা সামগ্রিকভাবে বিবেচনা করতে পারবেন না। যেমন আপনি যদি দেখেন যে ঢাকা উত্তর আসনে জাহাঙ্গীর সাহেবকে যখন নমিনেশন দেয় বিএনপি, আমরা কিন্তু বিপুল সংখ্যক মানুষকে, নেতাকর্মীদেরকে দেখেছিলাম প্রচারণায় অংশগ্রহণ করতে। আবার আপনি যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দেখেন, সেখানে বিএনপির যে চট্টগ্রাম কেন্দ্রিক যে বড় নেতা, যাদেরকে আমরা স্টার মনে করি চট্টগ্রামে, তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেনি। অর্থাৎ এই দুটোকে আপনি জেনারেলাইজ করে ফেলতে পারবেন না। তার মানে কোনো ওটা কোনো কি- জায়গায় ওটা কি দলীয় অবস্থান বিভক্তি ভিত্তিতে নাকি দলের অনীহা? আমার ধারণা একটা জায়গায় যে বিএনপি কখনো কখনো হতাশ হয়ে পড়ে বিএনপির কর্মীরা। তবে এখানে নেতা এবং কর্মীর মধ্যে একটা পার্থক্য আছে। আমি যদি সিটি কর্পোরেশনে যদি আপনি না, আমরা দেখেন, কিন্তু ডক্টর শাহাদাতকে অনেক তৎপর দেখেছি। আমরা দেখেছি, আপনি আবার সিটি কর্পোরেশনে যদি দেখেন, বিএনপির অনেক কর্মী, বিএনপির নেতৃত্ব কিন্তু আহ্বান জানিয়েছিল ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, কিন্তু আপনি কার্জন হলে, আমার এখনো মনে আছে সকালবেলা আমি পত্রিকায় দেখলাম যে ধানের শীষ নাম উচ্চারণ করার কারণে রক্তাক্ত করে ফেলেছে একটি কর্মীকে। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা যারা ঢাকায় ছিলেন, অধিকাংশ কেন্দ্রীয় নেতা ঢাকার ভোটার যারা সিটি কর্পোরেশন, আরেকটা তারা কিন্তু অভিযোগ ভোট আমরা দিতে শুনেছি গেলেন না। যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে ঢাকার কোনো কেন্দ্রীয় নেতা সেখানে যান নাই। আওয়ামী লীগের অনেক নেতা আমি সেখানে ওটাই বলছি। গিয়েছেন। তবে এইটার জন্য যতটুকু বিএনপির সাংগঠনিক দুর্বলতা দায়ী, তার থেকে বেশি দায়ী হচ্ছে যে যেখানেই তারা সেই ধরনের একটা ওয়েব তৈরি করতে পারছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনী মারাত্মকভাবে তৎপর হয়ে পড়ছে। তাদের বিরুদ্ধে মামলা হামলা এগুলো তার মানে হচ্ছে, আপনার অস্বীকার কথা করা যাবে না। সারমর্মস্থ হ্যাঁ, এই যে অবশ্যই, বিএনপি তাদের উপর চাপ যথেষ্ট দেওয়া হচ্ছে। আন্তরিক তৎপর না। কর্মীদের আন্তরিকতা যতটুকু আমার কাছে দৃশ্যমান হয়, নেতৃত্বের পর্যায়ে সেটি না। পুরোটাকা আমি বলছি না, নেতৃত্বের একটি অংশকে আমার মনে হয় যে তৎপরতা একটু কম মনে হতে পারে। জি, রাশেক ভাই, আমি ফলাফলের জায়গা থেকে আবার ফিরে যেতে চাই। এই 55টির মধ্যে দুটো স্থগিত, তাহলে হচ্ছে 53 মধ্যে 48টিতে আওয়ামী লীগ প্রার্থী জিতেছে। নিশ্চয়ই আপনি বলবেন আপনার দল অনেক জনপ্রিয় সেজন্য জিতেছে। কিন্তু বাংলাদেশের ভোটারদের অবস্থানগত পরিবর্তন কি খুব আকাশ পাতাল হয়ে যায়? সেক্ষেত্রে বিএনপি মাত্র একটি, আওয়ামী লীগ 48টি, স্বতন্ত্র 4টি না হয় মানলাম। এটা নিয়ে কি মানুষের মনে প্রশ্ন আসতে পারে না? না, মানুষের মনে প্রশ্ন অনেক আসতে পারে, এটা গণতান্ত্রিক দেশ, প্রশ্ন আসবে না কেন? প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো অনেকে বসেছে। প্রথম কথা আমি বলতে চাই, এখানে একটা ভুল হয়ে যাচ্ছে। মার্কা নির্ভর যে নির্বাচনটি স্থানীয় সরকার নির্বাচনে, সেখানে কিন্তু সংঘর্ষ অনেক অনেক কম, দুটোকে মিলিয়ে ফেললে হবে না। মাইক্রোস্কোপিক যে নির্বাচনটা একই সাথে হয়, যুগপৎভাবে হয়, সেখানে সংঘর্ষের হার অনেক বেশি। এটা দুঃখজনক, এটাকে প্রিভেন্ট করতে হবে। সেটার জন্য আমাদেরকে বসে ঐক্যবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সংঘর্ষের ব্যাপারে ওনারা দুজনেই বলেছেন সংঘর্ষ দিয়ে বিচার না করা। না না, এখন সুষ্ঠুতার বিচার অন্য যে বিষয়গুলোতে বিচারে হয়। যাচ্ছে না। আমি বলছি যে আদৌ আমরা আগামী দিনগুলোতে, আগামী দিন, এখন নয়, আগামী দিনগুলোতে যখন রাজনৈতিক আরো বিবর্তন হবে, সেখানে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কার যে নির্বাচনটি, অর্থাৎ মেয়র, ইউনিয়ন পরিষদ সেটা নিয়েও বিরোধ আছে। বা উপজেলা চেয়ারম্যান, সেই নির্বাচনটি এবং ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড মেম্বারদের নির্বাচন একই দিনে করব কি করব না, এই বিষয়ে বিতর্ক করার সুযোগ আছে, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। প্রথম কথা কিন্তু এটা, এই জায়গায় আসতে হবে। আচ্ছা, যদি আমরা আপনি এই প্রথম সেপারেট না কথার পরে করেন। একটা বিরতি নিয়ে ফিরে আসবো জি, জি, আপনার নিশ্চয়ই, কাছে। জি। নিশ্চয়ই। আপনারা দেখছেন গণতন্ত্রের সংলাপ। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করছি আপনাদেরকে ফিরে এসেও সাথে পাবো। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপ। আমি নাজমুল আশরাফ, আমাদের সাথে তিনজন অতিথি আছেন, জনাব রাশেক রহমান, জনাব শেখ রবিউল, এবং আছেন আমাদের শরীফুজ্জামান ভাই। বিরতির আগে রাশেক ভাই, আপনি বলছিলেন যে ফলাফল দেখে মানুষের মনে কি প্রশ্ন আসতে পারে না? একচেটিয়া শুধু সব নির্বাচনে আপনারাই জিতছেন এবং সেই সংখ্যা অনেক বেশি, হার বেশি, নিকটতম দল বিএনপির সাথে পার্থক্য আকাশ পাতাল। এখান থেকে তো মানুষের সন্দেহ এবং প্রশ্নগুলোর উদ্রেক হয়, কেন আপনারা এত জিতেন? দেখেন, প্রথম কথা হচ্ছে কি, স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলটা আপনি জয়ী হওয়ার মানে এটা একটা প্রতিনিয়ত সমঝোতা জায়গা, শান্তির জায়গা, অর্থাৎ নেগোসিয়েশন। বিএনপি নিজে, দলটি বিভিন্ন পর্যায়ে যেভাবে একটা সাংঘর্ষিক অবস্থানে চলে গেছেন ধারাবাহিকভাবে, তাতে করে মানে কাদের সাথে সাংঘর্ষিক? সরকারের সাথে, মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনা যেটা, সেটার সাথে, নতুন প্রজন্মের যারা রাজাকার আলবদর আল শামসদের দেখতে চান না তাদের সাথে, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক বিচার, তার রায়, তার সাজা বাস্তবায়িত চান বা চেয়েছিলেন, তাদের সাথে, বেসিক্যালি বাংলাদেশের আত্মপরিচয়ে যারা বিশ্বাসী, তাদের সাথে রবিউল ভাইদের সংঘাত আছে কিনা বলতে পারি না,
তবে বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার একটা পরিষ্কার সংঘাত আছে। তাই এই যে সাংঘর্ষিক জায়গাটায় গেছেন এবং পেট্রোল বোমা থেকে শুরু করে ওনারা যেহেতু শীর্ষ নেতা, 2015 দলে তো তারই প্রতিফলন তার উপায় নাই, তাকে মানতেই হবে, একটা চেন অফ কমান্ড আছেই। ওইটাই আমি বলছি 2015 সালের 5ই জানুয়ারির এই লেলিহান শিখার পেট্রোল বোমার এই যে সংকট তারা তৈরি করলেন, যেই অন্যায় অপরাধটি মানুষের উপর চাপিয়ে দিলেন, এরপর থেকে এই যে সাংঘর্ষিক যে অবস্থানে তার থেকে কিন্তু পিছনে যান নাই। এখন এটা কেন এখানে প্রাসঙ্গিক হচ্ছে, দেখেন স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু প্রত্যেক ব্যক্তি যিনি ওই স্থানীয় সরকারের অধীনে আছেন তার কিছু প্রাপ্তির ব্যাপার আছে। অর্থাৎ যদি পৌরসভা হয়, আপনার বাড়ির সামনে ড্রেনটি, আপনি যদি কোনো হাটে আপনার দোকান থেকে থাকে সেই জায়গায় আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা নর্দমা তৈরি করবেন, আপনার গরুর হাট থাকলে সেখানে যে ময়লাটা সেখানে নিষ্কাশন করার ব্যবস্থা করবেন। প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আপনি সংযুক্ত। আপনি যদি একজন বৃদ্ধা হন, আপনার বয়স যদি সংসদ সদস্যরাও কিন্তু এইসব কাজের সাথে জি যুক্ত, তো অবশ্যই, আমি কোনটা বাদ দিয়ে বলছি না, আমি জাস্ট বাস্তবতাটা বলছি। সংসদ সদস্য কাজটা কিন্তু চেয়ারম্যানের মাধ্যমেই করতে হবে। সংসদ সদস্য সরাসরি কোনো কাজ করতে পারছেন না, কিন্তু তিনি দিক নির্দেশনা দিতে পারছেন, তিনি সহযোগিতা করছেন, কিছু থাকে, উপদেষ্টা হিসেবে কিন্তু থাকেন। মূলত উপজেলা পরিষদ যদি কর্মক্ষম হয়, পৌরসভা যদি কর্মক্ষম হয়, সেক্ষেত্রে কাজগুলো কাউন্সিলর মহোদয়দের মাধ্যমে বা মেম্বার সাহেব এবং চেয়ারম্যান সাহেবের মাধ্যমে হয়। এই বিষয়টা আমরা আরেকদিন করবো। কিন্তু আমি যে জায়গায় যেতে যাচ্ছি, যে একজন 62 বছর বয়সের বৃদ্ধা তিনিও যখন একটা বয়স্ক ভাতা নিতে চান, বা 65 বছর বয়সের একজন বৃদ্ধ তিনি যখন বঙ্গবন্ধু কন্যা দেওয়া এই উপহার একটা বয়স্ক ভাতা নিতে চান, তার কিন্তু ওই চেয়ারম্যানটাকে প্রয়োজন। ঠিক একইভাবে পৌরসভার যিনি মেয়র হচ্ছেন, আপনি আপনার স্কুল বলুন, আপনি আপনার আবাসস্থলের কিছু উন্নয়ন বলুন, তার মানে সরকারি সুবিধা পাওয়ার জন্য সরকারি দলের প্রার্থীকে ভোট দিচ্ছে হচ্ছে। তবে এক্ষেত্রে বিএনপির প্রার্থীরাও ভোট পেতেন যদি বিএনপির ওই ব্যক্তি, মানে বিএনপি দলটি যদি সাংঘর্ষিক অবস্থায় না থাকতেন। কিন্তু বিএনপি প্রার্থী জিতলেও তো সরকারি সুবিধা দিত না তাকে, উনি পেতেন না, বঞ্চিত হতেন, তাই দেখেছি আমরা। দিতেন কি দিতেন না এটা বলা মুশকিল, এটা দিস নট আমরা কারেক্ট। কিন্তু অনেক নির্বাচিত প্রতিনিধিদের এটা দেখেছি। আমি একেবারে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, উপজেলা পরিষদের বাৎসরিক কাবিখা, কাবিটা, টিয়ার, রাস্তাঘাটের যে বরাদ্দ, এটা কর্তন করার কোনো সুযোগ নাই। হয়তো আপনি স্পেশাল না পেতে পারেন, কিন্তু সরকারি দল বা বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বৈষম্য হয় কিনা, না আমি আসছি তো বৈষম্যের জায়গাটা আসছি, ওইটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি স্ট্যান্ডার্ড কথার কথা বলি, আপনার এলাকায় যদি 20 কোটি টাকা পাওয়ার কথা থেকে থাকে, আপনি 20 কোটি টাকা পাবেন, কিন্তু 25 পাওয়ার সুযোগ হয়তো বা থাকবে না, কারণ আপনার নেগোসিয়েশন জায়গাটা সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য একটা লাইন, খুব ইম্পর্টেন্ট একটা দিচ্ছে। লাইন বলতে চাই, যে বিএনপির স্থানীয় সরকার পর্যায়ে যদি খুব দক্ষ কোনো ব্যক্তিও থাকেন, ভালো নেতাও যদি থাকেন, তিনিও ভোটের জায়গাটা নিশ্চিত করতে পারছেন না, কারণ আপামর জনসাধারণ মনে করছেন, পারসেপশন, প্রেক্ষাপট, তিনি মনে করছেন যে বিএনপি এখনো একটা সাংঘর্ষিক জায়গায় আছেন, এবং বাস্তবতা হচ্ছে বিএনপি আসলে একটা সাংঘর্ষিক জায়গায় আছে, যার দরুন এটাও কি মানুষ মনে করে যে বিএনপি প্রার্থী জিতলে তাদের কোনো উপকার হবে না? অনেক সময় মনে করে যে সাংঘর্ষিক জায়গার জন্য, এটাই তো বারবার বলছি, এটা দুঃখজনক। এটা বিএনপির যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, অর্থাৎ খালেদা জিয়া বলুন, তারেক জিয়া বলুন, তাদেরকে পরিষ্কার করে আসতে হবে। এবং শেখ রবিউল তো অপেক্ষাকৃত একজন তরুণ নেতা, তাকে সম্ভাবনা আমরা দেখি। হ্যাঁ, এখন স্থানীয় সরকার পর্যায়ে হয়তোবা একটু বলি, হয়তোবা নতুন নেতৃত্ব আপনি দেখছেন বা আসছে, সে ঠিক আছে, কিন্তু মূল কান্ডারি কে? ওই পুরনো বোতলে, সরি নতুন বোতলে পুরনো মদের যে। সুতরাং জি, আপনি বলছেন যে আসলে মানে দলের কারণেই বিএনপি প্রার্থী জিতছে না, আবার সুযোগ সুবিধা পাওয়ার আশায় সরকারি দলের প্রার্থীকে এটা সবসময় ছিল, সবসময় থাকে। ঠিক আছে, কেউ একজন ফোনে আছেন, কে আছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে যদি আপনার প্রশ্নটি করতেন এবং কাকে করতে চান প্রশ্নটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে শরীফ বলছিলাম। জি বলেন, শুনছেন। আমার একটু সময় চেয়ে নিচ্ছে আপনার কাছ থেকে। আমার সম্মানিত আলোচকদের কাছে যদি আমি সত্য কথাটা, বিবেকের কথাটা না বলি, তাহলে আমি মনে করি আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ। জি, দেশটা কিভাবে চলতেছে, নির্বাচন ব্যবস্থা কিভাবে বর্তমান হচ্ছে, সম্মানিত উপস্থাপক আপনাকে শ্রদ্ধা রেখে বলতেছি, আপনিও ভালোভাবে জানেন, আপনিও বুঝতেছেন। আর বর্তমান গভর্নমেন্ট এই যথেষ্ট উন্নয়ন করেছে, কোন অত উন্নয়ন করে নাই। তো যে গভর্নমেন্ট এত উন্নয়ন করেছে, তো মানুষ তো ওনার প্রতি আনুগত্য স্বীকার করবে, জনপ্রিয়তা বাড়বে, এটা তো স্বাভাবিক। তাহলে নির্বাচন ব্যবস্থাটাতে এরকম এই অবস্থায় আসা তো মানে অনাকাঙ্ক্ষিত, এটা আমাদের জাতির জন্য দুঃখজনক।
জি, নিশ্চয়ই আশিক ভাই জবাব দেবেন। সময় একদম শেষের দিকে চলে আসছি। জনাব শেখ রবিউল আলম, আমার আরেকটি প্রশ্ন, কোনো এক সময়ে আপনারা নির্বাচন বর্জন করেছেন, কখনো কখনো নির্বাচনে অংশ নিয়ে মাঝপথ থেকে সরে এসেছেন, কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখছি আপনারা প্রত্যেকটা নির্বাচনে অংশ নিচ্ছেন, স্থানীয় বা জাতীয় উপ যাই হোক, এবং শেষ পর্যন্ত থাকছেন, এবং দলীয় সিদ্ধান্তই হচ্ছে এটি, কোনো নির্বাচনকে আপনারা ছেড়ে দেবেন না, মাঠ কি বলবো খালি রাখতে দেবেন না, একচেটিয়া সরকারি দলের প্রার্থীদের দখলে রাখতে দেবেন না, আপনারা অংশ নিচ্ছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হেরে যাচ্ছেন। আপনাদের অনেক অভিযোগ আছে, আপনাদের অনেক বক্তব্য আছে, সেগুলো আমরা জানি, কিন্তু এই যে নির্বাচন বর্জন করা থেকে নির্বাচনে অংশ নেওয়া এবং শেষ পর্যন্ত থাকা, তার মাধ্যমে দল কি অর্জন করছে? না, এখানে অর্জন রয়েছে, দলের দায়িত্ব রয়েছে। দেখেন, আমরা যখন নির্বাচন বর্জন করেছিলাম, আমাদের বলেছিলাম কি, যে সরকার নির্বাচনী ব্যবস্থাপনাটা দখল করে নিয়েছে, এই সরকারের অধীনে ক্রেডিবল নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচন বর্জন করেছিলাম এবং মানুষও নির্বাচন বর্জন করেছিল। আপনি যদি 2014 দেখেন, তাই যে 154টি আসন আমরা নির্বাচনই করতে পারলাম না, সরকার হয়ে গেল, 151 হলে সরকার হয়ে যায়, বাকিটা 5% মানুষ ভোট বর্জন করলো, তাই তো? তখন আপনারাই বলেছিলেন যে বিএনপি নির্বাচনে থাকে এই চিত্র হতো না, সরকার এভাবে দখল হয়তো করতো না। আমরা নির্বাচনে থাকলাম, থাকার পর কি হয়েছে? সেই নির্বাচন ব্যবস্থা সরকারি দখল আবার প্রতিষ্ঠিত হচ্ছে। কিভাবে হলো? মানুষ কেন্দ্রে গিয়ে দেখছে ভোট দেওয়ার সুযোগ নেই, তার ভোটটি দিয়ে দেওয়া হয়েছে, অথবা ভোট দিতে গিয়ে সে অ্যাসল্ট হয়েছে, তাই না? এই যে তার ভোট ব্যবস্থাপনা সরকার দখল করে নিয়েছে, প্রত্যক্ষভাবে দেখার তার সুযোগ হচ্ছে। দেখার সুযোগ হলে যেটা হবে, যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন আমরা করছি বা যে অভিযোগ আগে করেছি, সেই অভিযোগ প্রমাণিত হচ্ছে, এবং যে আন্দোলন আমরা করব, সেই আন্দোলনে সক্রিয় একটা নৈতিক দায়িত্ব তৈরি হয়েছে। আর ভোটে থাকার আরেকটা রিজন রয়েছে, আমি বললে বুঝবেন, যে আমাদের গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধা রয়েছে। সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে মানুষকে ভোট দেওয়ার পারুক আর না পারুক একটা সুযোগ করে দেওয়া, তার মানে নির্বাচনের একটা সুযোগ হয়, সেখানে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করছি। কিন্তু এই চেষ্টা এই নয় যে সরকারের এই যে অবৈধ নির্বাচন, সেই অবৈধ নির্বাচনে সহযোগিতা করা, অর্থাৎ হচ্ছে জনগণ ভোট ব্যবস্থাপনার প্রতি যে, কিন্তু আপনারা অংশ নেওয়াতে সরকার এটা বলতে পারছে যে এটা অংশগ্রহণমূলক হচ্ছে, সব দল অংশ নিচ্ছে, না, বিএনপি অংশ সেটা নিচ্ছে। বলছে, কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন সরকারি নির্বাচনী ব্যবস্থাপনা যে দখল করছে, সেটাও কিন্তু প্রকাশ মানে পাচ্ছে। ব্যবস্থাটাকে যে প্রকাশ করছেন আপনারা অংশ নেওয়ার মাধ্যমে, তাতে করে যে জনমত তৈরি হচ্ছে এবং তার মাধ্যমে আন্দোলন হয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, সেটি তো আমরা দেখছি না। না, হবে। আপনি এত অস্থির হওয়ার কোনো কারণ নেই, কেন দেখবেন না? বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠিত মানে করে 12 ছাড়বে। বছর তো হয়ে গেল। যে দখল 12 বছর অস্থির হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, আমি আপনাকে বলি, মানে 30-40 সেই বছর রাজনৈতিক লাগতে পারে। দলটি আবার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। হ্যাঁ, তার মানে একটা মানুষ দীর্ঘ- ফুঁসে উঠছে, দীর্ঘ পথের দীর্ঘ না, ব্যাপার। জি। এটা যে কোনো সময় হবে, এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করে ছাড়বে। আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে, ভোট ব্যবস্থাপনা দখল করে যে শক্তির মানে করছে, মানে প্রমাণ দিতে চাচ্ছে এবং মনে করছে তারা সাংগঠনিকভাবে দক্ষযোগ্য, এবং আপনারাও যখন আওয়ামী লীগের যে কৃতিত্ব দিচ্ছেন, তখন একটু সময় বেশি লেগে যায়, কিন্তু এই প্রতিষ্ঠিত হবেই। মানে একটা অবৈধ কাজও আওয়ামী লীগ তাদের কৃতিত্ব মনে করছে, এবং আপনারাও কেন আওয়ামী লীগের কৃতিত্ব দিচ্ছেন কোনো সময়, যে কতদিন আর লাগবে। আচ্ছা, যেহেতু অর্থাৎ আপনি- আপনার যেহেতু উদ্বিগ্নতা আছে, আপনার উদ্বিগ্নতা আমরা পূরণ করবো, তাড়াতাড়ি হবে, অচিরেই হবে। জি, আমি কিন্তু মূল বক্তব্য আসতে পারি, আপনার সময় আমাকে অনেক কম দিয়েছেন। না রবিউল ভাই, ধন্যবাদ আপনাকে। প্রায় শেষের দিকে আমাকে মানে বলা হচ্ছে, আমি শুধু এটুকু বলি, যেহেতু আপনি দুবার বললেন যে আপনারাও, আমরা সংবাদ মাধ্যম, গণমাধ্যম যেটা করি, আপনার ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি, সরকারের ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। সেটা প্রত্যাশা কিন্তু হচ্ছে না সেটা। কিন্তু আপনারা সরকারের সবকিছুই খারাপ বলেন, আবার সরকার আপনাদের সবকিছুকে খারাপ বলে, আমরা সেটা করি না। শরীফ ভাই, মনে হয় প্রায় শেষ করে ফেলতে হবে, 1 মিনিট আছে বলছে আমাকে প্রডিউসার, আপনি শেষ করেন। আচ্ছা, আমার শেষ করার জায়গায় রাশাদ ভাই তো দীর্ঘ সময় নিয়ে নিয়েছে, সরকারি দলের মুখপাত্র হিসাবে কথা বলেছেন। যাই হোক, আমরা যদি চারজনও এখানে একমত হই যে আমাদের দেশের খুব চমৎকার একটা ভোটিং ব্যবস্থা আছে, এটি সত্য না। পাবলিক পারসেপশনটা হচ্ছে, পাবলিক তার জীবন দিয়ে দেখছে, সে ভোট কেন্দ্রে যেতে পারছে না, তাকে যে জনপ্রতিনিধি নির্বাচনে করার ক্ষেত্রে তার যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটি নেই। সমাধান কি পাবলিক তাহলে? দেখছে। সমাধান কি? সমাধান হচ্ছে এই জায়গাটায় সরকারকে প্রথমে অনুধাবন করতে হবে। এই সরকার তো মনে করছে সব রাজনৈতিক ঠিক আছে। দল, আওয়ামী লীগের মতো একটা সরকার মনে রাজনৈতিক করছে দল, সব ঠিক আছে। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, যার গণতান্ত্রিক আন্দোলনের সাথে তার একটা দীর্ঘ ঐতিহ্য আছে, তার হাত ধরে বাংলাদেশের ভোটিং ব্যবস্থা, আপনি দেখেন ইলেকশন কমিশন এবং আওয়ামী লীগ সরকারি দল সবাই মিলেমিশে যে একাকার করে ফেলেছে। এখন শরীফ ভাই, ওনারা দুইজন বিরোধ করতে পারে, কিন্তু বাংলাদেশে কখন সরকার এবং নির্বাচন কমিশন একাকার এই ছিল না? জায়গাটায় হ্যাঁ, কখনো কখনো নির্বাচন কমিশন সরকারের ভাষায় কথা বলেছে, কিন্তু এখন তখন সহযোগিতা করেনি। ক্রমশই দেখেন নির্বাচন কমিশন গত পরশুদিন মানে ঘনিষ্ঠতা বাড়ছে, পটিয়ার এটা বলছেন। নির্বাচনে এমপি, তিনি ওই অঞ্চলের ভোটার না, পৌরসভার ভোটার না, তিনি বসে থেকে ইভিএম এ ভোট দিয়েছেন। এমপিরা, একাধিক এমপি অন্য রাজনৈতিক দলের, জাতীয় পার্টি, তারা ডিসির সাথে দেখা করেছে,
কাকুতি মিনতি করেছে, ডিসি সাহেব কোনো কথা বলেন নাই, এমপি তার পছন্দ মতন প্রার্থীকে জিতিয়ে এনেছেন। অর্থাৎ এই রকমের নগ্নতা, এই রকমের ন্যাক্কারজনক ভূমিকা রাখার চেষ্টা করা, ইন্টারফেয়ার করা, এটি বাংলাদেশে ছিল না। বাংলাদেশে আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে কি জানেন, আমি একটা বাক্য বলি, একটা সমস্যা কি জানেন, আওয়ামী লীগ মনে করছে নির্বাচনে হাঁটলে মানে ভোটে যদি আমরা হেরে যাই রাজনীতিতে হেরে যাব, এই যে শঙ্কা আওয়ামী লীগের, এটাই মানে ধন্যবাদ রবিউল ভাই, ধন্যবাদ আশিক ভাই, ধন্যবাদ শরীফ ভাই। আপনারা যারা ছিলেন শুরু থেকে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময় এই অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.